আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী কলেজগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর কমিটির মতামতের ভিত্তিতে নতুন নামের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ সহ ঢাকা কলেজের সাবেক কৃতী শিক্ষার্থীরা। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকাল 10:15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, জানাবেন ট্রাইব্যুনালের শুনানি শেষ হয়েছে কিনা, আর এই বিষয়ে বিস্তারিত সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি সংবাদে যেমনটি বলছিলেন, জুলাই গণ অভ্যুত্থানে সময় ছাত্র জনতার উপরে গুলি চালানোর বা হামলা করার যে আদেশ দিয়েছিল সেই সব আদেশের অভিযোগে কিন্তু এই সব পুলিশ সদস্যদেরকে বা সাবেক প্রশাসনের কর্মকর্তাদেরকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে সেই মামলার কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। এবং এই শুনানিতে ঠিক সকালে 10:15 থেকে 10:30 মধ্যে কোন একটা সময় 6 জন পুলিশ কর্মকর্তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এখানে আনা হয় এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এখানে কিন্তু ভিতরে যেখানে শুনানি চলছে সেখানে কিন্তু তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করারও কিন্তু একটি সুযোগ পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল কিন্তু 2010 সালে, অর্থাৎ সাবেক আওয়ামী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের যারা আপনার অভিযুক্ত তাদের সাজা দেওয়ার জন্য। তো আজ কিন্তু সেই 71 মানবতা বিরোধী অপরাধের থেকে শুরু করে এখন পর্যন্ত জুলাই গণহত্যার যে বিচারিক কার্যক্রম এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এবং এখানে চিফ প্রসিকিউটরের আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু এখানে এসে যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছবি ভিডিও ফুটেজ রয়েছে এগুলা কিন্তু তিনি এখানে উপস্থাপন করবেন। এবং যেসব পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো রয়েছে হত্যাকাণ্ডে ছাত্র জনতার উপরে হামলা করার,
সেই অভিযোগগুলো কিন্তু তিনি এসে তুলে ধরবেন। তো এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমরা পরবর্তীতে শুনানির পরে হয়তো জানাতে পারবো যে সর্বশেষ তাদেরকে কোথায় রাখা হবে। আপাতত তাদেরকে কিন্তু এখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে একটি সেলে তাদেরকে কিন্তু আপাতত রাখা হয়েছে। সাথী, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আসামিদের কঠোর নিরাপত্তায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ। হাইকোর্টের নির্দেশনার পর সকাল থেকে কঠোর অবস্থানে দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্যদের। ব্যাটারি চালিত রিকশা আটক সহ ব্যাটারি জব্দ করতে দেখা গেছে। মাঠের দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, ট্রাফিকের হাত থেকে বাঁচতে নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। বুঝতে পারিনি, আমার বলছিল যে বসুন্ধরার সামনে আসবো, তো এখান দিয়ে আমি গাড়িটা যে ধরে আমি আর জানি না, তো এখান দিয়ে আমি মোটরটা ঘুরে যাচ্ছিলাম, স্যার আমারে ধরছে। আমি এদিকে একটা টিপ নামা দিয়ে আইছি, নামা দিয়ে এদিকে কয়েকটা কান বাজে টিপ লিয়ে যাবো, ঠিক আছে। পরে স্যারে সিঙ্গেল দিয়েছিল, সিঙ্গেলটা মানি নাই, না মেনে আয় বলছি, এলাকা স্যারে ধরছে আমারে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী বিল্লাল হোসেন। আমরা আবারও সংযুক্ত হচ্ছি তার সাথে। বিল্লাল, জানাবেন উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আপনি সর্বশেষ কি কি তথ্য জানতে পেরেছেন, আর প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সেখানকার নিরাপত্তা কতখানি জোরদার হয়েছে সে বিষয়ে একটু তুলে ধরবেন। সাথে আপনাকে আসলে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে প্রধান উপদেষ্টা কিন্তু সচিবালয়ে আছেন। যে বলা যায় যে শপথ নেওয়ার পরে প্রথম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সচিবালয়ে আসছেন। আজকে কিন্তু সচিবালয়ে যে আমার পিছনে যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু যে মন্ত্রী পরিষদের যে সভাকক্ষ রয়েছে সেখানে কিন্তু সেই সভাকক্ষে কিন্তু উপদেষ্টা যে পরিষদ রয়েছে, উপদেষ্টা পরিষদের সাথে কিন্তু তিনি সভা করবেন। আজকেই সেটি হচ্ছে প্রথম। আর সে উপলক্ষে কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা, পাশাপাশি যে অন্যান্য দিন যে সচিবালয়ের যে চিত্র, আজকের উনি যেহেতু আজকে প্রথম সচিবালয়ে আগমন, তার উপরে সচিবালয়ের চিত্রের সম্পূর্ণ একটু ভিন্ন। বলে রাখি যে এর আগে যে উপদেষ্টা পরিষদের যে সভাগুলো হয়েছে সেই সভাগুলো সাধারণত প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখানে, পাশাপাশি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যেই যমুনা সেখানে কিন্তু অনুষ্ঠিত হতো। তো বলা যায় যে আজকের যে সভা থেকে আসলে যে মন্ত্রী পরিষদের উপদেষ্টা পরিষদের সভা থেকে কী ধরনের সিদ্ধান্ত হয়, আমরা প্রাথমিকভাবে যেটি জানাচ্ছি এখানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসলে আজকে যে পরিষদে আলোচনা হবে। আসলে সার্বিক বিষয়গুলো কিন্তু সভা শেষে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু একটা ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো এই আজকের যে এই সভা থেকে কী ধরনের সিদ্ধান্ত নিয়ে আছে। তো বলা যায় যে এখন পর্যন্ত এই সভাটি চলছে, প্রায় আরও ঘণ্টাখানিক চলবে। তারপরে পরবর্তী খবর আপনাদেরকে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদ শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন তাদের পরিবারদের আহাজারি হচ্ছে। এখনো যত শহীদ হয়েছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হয়েছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেপ্তারই করতে পারে নাই। বিচার তো অনেক দূরের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন
এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নিয়ম নকশা। এমনি ফেরত আসলে তো তারা প্রতিবিপ্লব সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত, আমরা সেটির বিরোধিতা করছি। এবং আমরা বলতে চাই, এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছেন, এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা, জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ও বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান। এর আগে এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজের মৃত্যুতে আজ শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন সব ক্লাস পরীক্ষা স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়। বাজার নিয়ন্ত্রণে আনতে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। সকালে ভ্রাম্যমাণ ট্রাকে TCBর অন্যান্য পণ্যের সাথে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভর্তুকি মূল্যে TCB থেকে 2 লিটার তেল, 2 কেজি ডাল, 5 কেজি চালের সাথে আজ থেকে একজন সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবে। TCBর 1 কোটি কার্ডধারী পরিবারের পাশাপাশি ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছে TCB। পর্যায়ক্রমে এর সংখ্যা আরও বৃদ্ধির চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এটা আমাদের জন্য অনেক ভালো, কারণ বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম সেই তুলনায় আমরা TCB থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। এইটা আমার মনে করেন 15 দিনের জন্য পর্যাপ্ত, 15 দিন পরে আরেকবার দিলে এটা সবার জন্য পর্যাপ্ত। এটা যদি মনে করেন দেয় 2বার নিতে পারলেই আমি মনে করেন আমি আমার পুরো মাসটা প্রযোজ্য। প্রায় 4,500 কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে এবং এই ভর্তুকির বিনিময়ে আমরা আরো বাস্কেটটাকে কত বিভিন্ন জায়গায় আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা, আরো বেশি লোকের কাছে বাস্কেটটা একটু বড় করতে পারি কিনা, তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি। বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বাজারে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের বাজার কিন্তু কাঁচা বাজার কিন্তু যেই মূল্য তালিকাগুলো আমরা দেখছি সেটি কিন্তু গত 2 দিনের তুলনায় অনেক অংশেই এখন কম। আসলে সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে পাইকারি বাজার এবং খুচরো বাজার এই দুটোর মধ্যে কিন্তু বিস্তার একটি ফারাক আমরা লক্ষ্য করেছি। আমরা যে তথ্যটি এখন পেয়েছি এখানে পাইকারি বাজারে এসে, সেখানে হচ্ছে যে পটল কিন্তু আজকে গত সপ্তাহে যেটি 50 টাকা বিক্রি হয়েছে আজকে কিন্তু সেখানে 40 টাকা, কিন্তু খুচরো বাজারে কিন্তু এটি 60 থেকে 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যে গত শুক্রবারে খুচরো বাজারে যেই দামটি ছিল আজকেও কিন্তু খুচরো বাজারে একই দাম, তবে পাইকারি বাজারে কিন্তু কিছুটা এটাই কমেছে, এমনটি আমাদের এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়াও অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে কাঁচামরিচ, এই কাঁচামরিচের একটি অবস্থা বরিশালে ছিল গত 2 সপ্তাহ আগেও, যেখানে 350 থেকে 400 টাকা বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেখানে মাত্র 80 টাকা হারে বিক্রি হচ্ছে। এছাড়াও যে অন্যান্য যে মালগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা উঠানামা করছে। তবে এর মধ্যে যেটি হতাশা সেটি হচ্ছে যে সয়াবিন তেলের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, এবং চালের যে দাম বৃদ্ধি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কমতে দেখিনি। এর মধ্যে ব্রয়লার মুরগি যেটি রয়েছে
রয়েছে সেটি কিন্তু সেই গত শুক্রবারের দামই বিক্রি হচ্ছে। তো আমরা দোকানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা বাজারটা কোনো কারণে নিয়ন্ত্রণে আসছে না। তার কারণ হচ্ছে যেহেতু যারা শুক্রবারের বাজার করেছে সেটি এখন পর্যন্ত সেই একই বাজার প্রভাবটি রয়েছে। অপরদিকে যদি একটু বলতে চাই গরুর মাংস, সেটি কিন্তু এখনো এই সেই 750 টাকা কিন্তু অথবা 730 টাকা হারে বিক্রি হচ্ছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে এর দামটা যে বাজার মনিটরিং হচ্ছে কিংবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্নভাবে তারা পরিদর্শন করছে সেটি কমছে না কেন। তবে তারা একটি কথাই বলছে যে যেহেতু বাজারে আমদানির উপরে নির্ভর করছে তাদের মূলত কিভাবে দাম বৃদ্ধি পাবে। তো এই ছিল সাথে এখন পর্যন্ত বাজার পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।